গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী আজ অঘবধূ সুন্দরীর শেষ অধ্যায় শোনাব। অবশেষে প্রজ্ঞার বাড়িতে উপস্থিত হলো শ্রেষ্ঠা। বাড়িতে তেমন কেউ নেই, শুধুমাত্র একজন ভদ্রমহিলা ছাড়া। যথারীতি ভদ্রমহিলা শ্রেষ্ঠাকে দেখে নিজের মেয়ে বলে ভাবলেন। নিজের মেয়েকে দেখে যেমন খুশি হয়, ঠিক তেমনই খুব খুশি হয়ে গেলেন মেয়েটিকে দেখে। বাবা শ্রেষ্ঠাকে প্রজ্ঞার বাড়িতে পৌঁছে দিয়ে আজ আবার নিজের বাড়িতে চলে এসেছেন। এরপর সন্ধেবেলা বাড়ির বারান্দায় বসে আছে শ্রেষ্ঠা। একটু পরে ভদ্রমহিলা 2 কাপ চা এনে সেখানে উপস্থিত হলো। 1 কাপ চা শ্রেষ্ঠার হাতে, বাকি নিজে নিজে বসে পড়ল। শ্রেষ্ঠা বুঝতে পারছে না কিভাবে কথাটা শুরু করবে। তাছাড়া আজ সারাদিনের কাজে এত ব্যস্ত ছিল যে কোনো প্রশ্ন করার সময়ও সে পায়নি। তা কী খবর বল তোর? চায়ের চুমুক দিয়ে বলতে লাগলো মহিলা। এই তো চলে যাচ্ছে, তোমার কি খবর? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছিস, কোনো রকম চলে যাচ্ছে। মানে তুই কি ভালো নেই ওই বাড়িতে? ভালো থাকবো না কেন, ভালোই আছি। কী যে বলো তুমি? শ্রেষ্ঠা ইচ্ছে করে একটু নেতিবাচক আচরণ করছে যাতে ওর স্বামী শ্বশুরবাড়ি বিয়ে এসব নিয়ে বেশি বেশি করে প্রশ্ন করে ভদ্রমহিলা। হয়তো এর পেট থেকে কথা বার করা মুশকিল হয়ে পড়বে। না না না, তোর গলার স্বর তো আজ ভিন্ন দেখাচ্ছে। তুই কি আজ ভালো নেই? শ্রেষ্ঠা প্রজ্ঞার মায়ের সাথে অন্যরকম সুরে কথা বলতে শুরু করলো। আচ্ছা, ও তোর আসল পরিচয় জেনে যায়নি তো? কিছু সন্দেহ করেনি তো? সন্দেহ? সন্দেহ করতে যাবে কেন? সন্দেহ করবে না মানে? তুই তো আসল শ্রেষ্ঠা নোস। এমনটা তো হতেই পারে যে সৌহার্দ্য বুঝতে পেরে গেছে। ভালোই গল্প বানাতে পারো তুমি। আচ্ছা, তুমি কি এখন এমন কি একটা বলবে বলছিলে? বলিসনি ঠিকই, কিন্তু বুঝতে পারছি কিছু একটা ঠিক তুই আমার থেকে গোপন করছিস। আর তোর মনের মধ্যেও কোনো একটা কিছু চলছে যেটা তুই আমাকে বলছিস না। হ্যাঁ, চলছে তো। আর সেটা হলো তোমার পেট থেকে সত্যি কথাগুলো টেনে বার করা। মনে মনে বিড়বিড় করতে লাগলো শ্রেষ্ঠা। কিচ্ছু বললি মা? ও কই, না তো কিছু বলিনি। একটা কথা বলি না, শোনো না মা, বল। আরে দাঁড়া দাঁড়া, একটা প্রশ্নের জবাব দে। তুই তো সারা জীবন মম বলে আমায় ডেকে এসেছিস, আজ হঠাৎ মা বলছিস? কি ব্যাপার বল তো? এই মেরেছে। প্রজ্ঞাই মহিলাকে মম বলে ডাকতো, সেটা কি করে জানবে শ্রেষ্ঠা? যাই হোক, একটা উত্তর তো দিতেই হবে। আর বলো না, মম বলতে আর ভালো লাগে না। আমি যেখানে থাকি সেখানে সবাই মাকে মাই বলে, তাই ওদের দেখে দেখে নিজের হ্যাবিটটাও চেঞ্জ করে ফেললাম। তাছাড়া মা ডাকের ভেতরে একটা আলাদা ব্যাপার লুকিয়ে আছে, এতদিনে সেটা বুঝতে পারিনি। তুই আসলে বিয়ের পর অনেক পাল্টে গেছিস। আমি যেন অন্য এক প্রজ্ঞাকে দেখছি রে। তবে মন্দ লাগছে না কিন্তু। এখন কি বলতে চাইছিলি বলতো? শোনো না মা, ধরো আমার আবার শ্রেষ্ঠার মতন যদি আমি ফিরে আসি তাহলে কীরকম হবে? এসব কি বলছিস তুই? শ্রেষ্ঠা ফিরে আসবে মানে? আর ও কখনোই সৌহার্দ্যর জীবনে ফিরে আসতে পারবে না, এই গ্যারান্টি সৌহার্দ্যর বাবা দিয়ে গেছেন। তুই এত টেনশন করছিস কেন বলতো? না, যদি সবাই অবাক হয়ে গিয়ে বুঝতে পেরে যায়, কোনো মতেই সেটা সম্ভব নয়। কেন পসিবল নয়? কারণ সৌহার্দ্যের বাবা ওদের তোকে যদি জীবন থেকে আসার সমস্ত রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। আর তুই এখন এসব ভাববি না, একদম একদম ভাববি না। তোর বাড়িতে ওই একটাই পরিচয়, তুই হলো শ্রেষ্ঠা, সৌহার্দ্যের স্ত্রী। আর কিভাবে কি চাপা দিতে হয় আমি সেটা ভালো করেই জানি। প্রজ্ঞার মায়ের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে শ্রেষ্ঠা। কোনো মা নিজের মেয়েকে এভাবে মিথ্যা ছলনার রাস্তায় হাঁটতে শেখাতে পারে? যে মায়ের মতো এত কুটিলতা, তার মেয়ে কী করে শুভবুদ্ধি সম্পন্ন হবে? কিন্তু সমস্যা হলো, এত কিছু করেও তো মহিলার মুখ থেকে কোনো কথাই বার করা গেল না। শ্রেষ্ঠাকে সত্যিটাই সত্য উন্মোচন করতেই হবে। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে প্রজ্ঞার মা আর শ্রেষ্ঠার মা দুজনেই সৌহার্দ্যর বাবার ষড়যন্ত্রের একটা বড় অংশ। প্রজ্ঞা যা চায় আর তার মেয়ে শ্রেষ্ঠা এটা সমস্তটা জানে। সৌহার্দ্যের সংসারে ঢুকিয়ে শ্রেষ্ঠা যাতে ফিরে না আসে তার পুরোপুরি ব্যবস্থা এরা সম্পূর্ণভাবে করে রেখেছে, এবং তার জন্যই আমাকে একটা রাস্তা খুঁজে বার করতে হবে। সেই জন্যই এখানে আসা আমার। আরে কিছুক্ষণ পরে ভদ্রমহিলা উঠে কিচেনের দিকে চলে গেলেন। শ্রেষ্ঠা বাড়ির ভেতরে, এবার বাইরেটা তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করলো।
এদিক ওদিক উঁকি মেরে দেখলো আসবাবপত্র, ফাইল, কাগজপত্র, কোথা থেকে কোনো ক্লু যদি পাওয়া যায়। ওই ঘরটায় গেলে একবার হয় না, ওই ঘরটা মনে হয় প্রজ্ঞার ঘর। ওই ঘরটাতে অনেক কিছু মনে হয় যে জিনিসপত্র লুকিয়ে রয়েছে। একটা কি ওপরে ঝুলছে, একটু ভেতরে ঢুকলেই কোনোভাবে যদি চাবিটা একটু ম্যানেজ করতে পারতাম, তাহলে ঘরে ঢুকে দেখতে পারতাম কি ওর ভেতরে কী সব রয়েছে। এই ঘরটাতে আমি প্রায় দেখি কিছু একটা ইম্পর্ট্যান্ট কোনো জিনিসপত্র আছে যেটা ওর মা খুব নজর করে রাখে। এই রুমটার চাবি নিশ্চয়ই ওর মায়ের কাছে থাকবে। এখন যে করেই হোক ওই মহিলাটার কাছ থেকে কোনোভাবে চাবিটা কবজা করতে হবে। এই ভেবে ও একটা প্ল্যান রেডি করে কিচেনের দিকে গেল শ্রেষ্ঠা। মা তখন কিচেনে রান্না করছে। মা, আমার চাবির থোকাটা কোথায় রেখেছো গো? সন্ধ্যা থেকে খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে? কোথায় রেখেছিলি? আমি কোথায় রেখেছিলাম? আমার যদি মনে থাকতো তাহলে তোমাকে কেন জিজ্ঞাসা করব? তুমি কোথায় রেখেছো বলো না? ভালো করে খুঁজে দেখ কোথায় রেখেছিস। আচ্ছা, তুমি ভুল করে কোথায় চাবির থোকা সাথে রেখে দাও বলো, সেটাও কি তুমি ভুলে গেছো? না, আমি কোনো চাবির থোকা পাইনি বললাম তো। তাহলে কোথায়? আমি কি জানি? আমার তো মনে হয় না তুমি একটা কিছু করেছো। নিজের চাবি ভেবে হয়তো রেখে দিয়েছো অন্য কোথাও। তুই কি আমার কথা বিশ্বাস করতে পারছিস না? হ্যাঁ, পারছি, কিন্তু চাবি খুঁজে না পাওয়ার পর্যন্ত মাথা ঠিক থাকছে না আমার। তাড়াতাড়ি চাবিটা দাও। আমার বেডরুমে বাম ড্রয়ারের ভেতরে যে আছে তার ভেতরটা হাত গুটিয়ে দেখ, ওখানে পাবি। শ্রেষ্ঠা দ্রুত গিয়ে চাবির দোকাটা নিয়ে এলো। তারপর সেটা দিয়ে স্টোর রুমের ভেতরে ঢুকে চাবিগুলো নিয়ে একটা তালা ট্রাই করতেই এক পর্যায়ে সফলও হয়ে গেল। কিন্তু এখন ভেতরে ঢোকা যাবে না, মহিলা যদি কোনোভাবে দেখে ফেলে গন্ডগোল লেগে যাবে। এরপর খাওয়া দাওয়া সেরে যে যার রুমে শুয়ে পড়ল। শ্রেষ্ঠা উঠে খানিকক্ষণ পর পা টিপে টিপে স্টোর রুমের দিকে যায়। প্রায় 1টা বেজে গেছে। স্টোর রুমের দরজাটা তালা খুলে ভেতরে সে ঢুকে বন্ধ করে দেয়। এরপর একের পর এক সমস্ত জিনিস তন্ন তন্ন করে খুঁজতে থাকে। কোনো ড্রয়ারে যদি একটা ক্লু পাওয়া যায়। 0.5 ঘন্টার মতন কেটে গেল চিরুনি তল্লাশি। হঠাৎ একটা খাম তার হাতে এসে পড়ে। খামটার মধ্যে রয়েছে কিছু পুরনো ধুলো জমা ছবি। অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না। ফু দিয়ে আওয়াতেই একটা ছবি দেখে মুহূর্তে চমকে উঠল সে। এ তো তারই ছোটবেলার ছবি। ছোটবেলা বলতে অনেক ছোটবেলার। সে সময়ের কথা স্পষ্ট মনে নেই শ্রেষ্ঠার, কিন্তু এখানে ছবিতে খানিকটা ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এই ছবিতে একজন, তিনজন রয়েছে। একটি ভদ্রমহিলার সাথে 2টি মেয়ে, যাদের হুবহু একরকম দেখতে। তবে যমজ নয়, কিছু না কিছু ডিফারেন্স দুজনের মধ্যে একটু আধটু রয়েছে, সেটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে। তাহলে কি ওরা দুজনেই? এটা কি ওরই ছোটবেলা? এবং ওর কি এটা কি কোনো বোন? কিন্তু তারপরেও যে একটা খটকা থেকে যাচ্ছে। প্রজ্ঞা আর শ্রেষ্ঠার ভেতরে যদি রক্তের সম্পর্ক থেকেও থাকে, তবে তাদের মা তাদের দুজনের সাথে ভিন্ন ভিন্ন আচরণ কেন করছে? এক মেয়েকে নিজের কাছে রেখে দিয়ে অন্য মেয়েকে দূরে ঠেলে দেওয়া, তার সর্বনাশ করা, এটা কোন মা পারে করতে? এই সমস্ত প্রশ্নের উত্তর নানাভাবে ঘিরে ধরল শ্রেষ্ঠার মনকে। এক অদ্ভুত আন্দোলন শুরু হলো তার মনে। ওই ভদ্রমহিলার সাথে নিজের ছবি দেখে বজ্রপাত হলো শ্রেষ্ঠার মাথায়। ওর ছবি আর এখানে ওই মহিলার সাথে থাকার কোনো ব্যাখ্যাই সে খুঁজে পাচ্ছে না। তবে কি এই মহিলা কি ওর আসল না? কিন্তু ছোটবেলা থেকে শ্রেষ্ঠা জেনে এনেছে যে ওর মা বাবা কেউই নেই এই পৃথিবীতে। শুধু মা বাবা নয়, আর কোনো ভাই বোনেরও কথাও জানতো না। ছোটবেলা থেকে একাকিত্বের মধ্যে সে বড় হয়ে উঠেছে, প্রচণ্ড ভীতু স্বভাবে, কিন্তু অনেকটা বোকাও ছিল। বয়সে বড় হলেও ওর আচরণ ছিল শিশুদের মতন। কিন্তু জীবন একটা কঠিন অধ্যায় তার জীবনটাকে ছন্নভিন্ন করে রেখে দিয়েছে। ছোটবেলা থেকে সে জেনে এসছে যে ও পুরোপুরি একা। যদি তাই হয়, তবে ওর মা এভাবে ওকে পরিত্যাগ কেন করলো? এর কারণে অনেক বৃহৎ ক্ষতিপূরণ সাধন করতে হয়েছে শ্রেষ্ঠাকে। কোন মা নিজের সন্তানের সাথে এরকম ব্যবহার করতে পারে? আমি জানি না ওই মহিলা আদৌ আমার মা কি না। যদি তাই হয়, আমার কিছু এসে যায় না, কিন্তু এর মুখ থেকে আসল সত্যিটা আমাকে বার করতেই হবে। আর এটাও জানতে হবে যে কী ব্যাপারটা। আমি একে জব্দ করবই। এই ভেবে ছবিটা হাতে নিয়ে
স্টোর রুম থেকে যেই পা বাড়ালো, হঠাৎ সামনে এসে দেখতে পারল ওই মহিলা দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ প্রজ্ঞার মা। ওনাকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল শ্রেষ্ঠা। ভদ্রমহিলা কিন্তু স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রয়েছে আর জিজ্ঞাসা করছে, আমি জানতাম তুই আমার মেয়ে নোস, তুই আর যেই হোস আমার প্রজ্ঞা তুই নোস। খুব ঠান্ডা গলায় কথাটা বললেন। ও, তার মানে তুমি বুঝতে পেরে গেছো? কি ভেবেছিলি মা তার মেয়েকে চিনতে পারবে না? আসল নকলের তফাৎ বুঝতে পারবে না? সৌহার্দ্যের বাবাকে তুই বোকা বানাতে পারিস, আমাকে না। যখন জানতেই পেরেছিল তখন আমি আমি তোমার মেয়ে নই, তাহলে আগে বললে না কেন? আমি নাটক করেছি, যেমন তুই করছিস। বল, আমার বাড়িতে আসার, আমার মেয়ে সেজে আসার কী কারণ? আর তার আগে বল, ওই বোকা বুড়ো লোকটাকে আসল ঘটনাটা তো জানতে দে। তোকে এত বড় বানালো সে, আর সে নিজেই জানতে পারলো না। এই বলে প্রজ্ঞার মা ফোন করে ডায়াল করতে গিয়েই প্রজ্ঞা সোজা একটা হাতের কাছে নারকাল পেল একটা ফুলদানির, মারল সজোরে তার মাথায়। অস্ফুট চিৎকার করে সে মাটিতে লুটিয়ে পড়ল। সবার আগে ওর হাত থেকে কেড়ে নিল ফোনটা। কিন্তু প্রজ্ঞার মা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে প্রজ্ঞা তাকে জোরে একটা ধাক্কা ফেলাতে সে জ্ঞান হারিয়ে ফেলল। প্রজ্ঞা এই সুযোগে তার হাত পা বেঁধে তাকে একটা দেয়ালের সাথে ঠেলান দিয়ে বসিয়ে রাখলো। কিচেন থেকে জল নিয়ে এসে মুখে ছড়িয়ে বলল, বলো কি ব্যাপার তোমার? ধীরে ধীরে চোখ মেলল, কিন্তু তখন তার নিদারুণ অসহায় অবস্থা। হাত পা বাঁধা, অশোক মেঝের ওপর সে শুয়ে পড়ে রয়েছে। এইটা কি দেখতে পাচ্ছ? ছুরি। আমার হাত বেঁধেছিস কেন? তুই নিজেও জানিস না তুই কত বড় সর্বনাশ করছিস নিজের। সর্বনাশ? আর কি সর্বনাশ করার বাকি রেখেছো তুমি আমার? তুই কি চাস? তুই আমাকে বল, আমাকে ছেড়ে দে তাড়াতাড়ি। ওই মেয়েটাকে ভালো করে দেখো। এখানে তোমাকে দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে, আর তার সাথে আমি। তোমাদের মা মেয়ের ভেতরে আমার ছবি এলো কোত্থেকে? শ্রেষ্ঠের মুখের সমস্ত প্রশ্ন শুনে ভদ্রমহিলা চুপ করে রইল। তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এই দেখে বলল, সত্যি কথা বলো, না হলে আজকে এই ছুরি দিয়ে তোমার গলাটা কুচি কুচি করে কেটে দেবো। এই বলাতে ভদ্রমহিলা যেন একটু ভয় পেয়ে গেলেন। বললেন, জানতে চাইছিস? তাহলে শোন। না, তবে আমাকে প্রমিস কর, এইভাবে আমাকে মারবি না। আমি সব কিছু বলবো, কিন্তু আমাকে একটা প্রমিস কর, তুই আমাকে মারবি না। ঠিক আছে, বলো এবার, সমস্তটা বলো, শুরু থেকে বলো। আমি 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 সবটা জানতে চাই। বল, কি জানতে চাও? এক প্রশ্ন কতবার করব? বললাম তো আমাকে বলো, আমার ছবিটা এলো কোত্থেকে তোমাদের সাথে? এই ছবিটা দেখতে যে পাচ্ছ, এটা কে তুলেছে? তুমি জানো না এটা কে? এটা আমার বাবার। আমার বাবার সাথে কি সম্পর্ক ছিল তোমার? কি সম্পর্ক ছিল মানে? উনি স্বামী ছিলেন আমার। ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছিলাম। যখন ওনার স্ত্রী সন্তান দেওয়ার জন্য মারা গেলেন, বাধ্য হয়ে উনি নিজের সন্তানকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছিলেন। আমি 7 মাসের, তখন তোর মা 7 মাসের গর্ভবতী। আমার নানা সমস্যা থাকা সত্ত্বেও তোর বাবাকে বিয়ে করে তোকে আমি আমার কোলে তুলে নিয়েছিলাম। এরপর তোর বাবাকে নিয়ে আমাকে ঘরে যখন তিনি নিয়ে গিয়ে তুললেন আর তোকে আমার হাতে তুলে দিলেন, আমি তখন ভাবলাম একে আমি ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আর তুমি সে সামান্য কাজটুকু করতে পারলে না? না, আমার কখনো এটাই মনে হয়নি যে আমি সেটা করব না। আমি প্রথমে সেই মেন্টালিটি নিয়েই গিয়েছিলাম তোকে লালন পালন করতে। কিন্তু কিছুদিন পরে আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ি, তখন কোনো একটা অদ্ভুত বিষয়, ভিন্ন মায়ের গর্ভ জন্ম নেওয়া সত্ত্বেও দুজনের চেহারা আর আমার সন্তানের চেহারা একরকম ছিল। মানে তুই আর আমার প্রজ্ঞা, দুজনে দেখতে ছিল একদম একরকম। কারণ জিনগত কারণে তোদের বাবার থেকেই হয়তো তোদের এই চেহারাটা পেয়েছিস, কিন্তু জন্মদাগ ছিল আলাদা। তোমার জন্মদাগটা ঘাড়ের কাছে ছিল, আমার মেয়েরটা ছিল কানের কাছে। দেখলে একটা কাঁটা দাগের মতন মনে হবে। কিন্তু আমি তোমাকে কোনো দিন কোনো কষ্ট দিতে চাইনি। কিন্তু নিজে অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পর আমার মেয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতাম তোমাকে। যখন বাবা তোমাকে কোলে নিয়ে আদর করতো, আমার ভীষণ রাগ হতো তোমার ওপর। একটা অনিশ্চয়তায় ভিতরে দিন কাটতো, ভাবতাম আমার মেয়েটাকে কেন ভালোবাসছে না। কিন্তু তোমার বাবার কারণে হাত পা বাঁধা ছিল আমার।
এর কিছু বছর পরে তোমাদের বাবা যখন ছেড়ে চলে যান, এরপর আমার সমস্ত রাগ গিয়ে পড়ল তোর ওপর। আমি জানি সেগুলো এখন কিছুই মনে নেই তোমার। হয়তো একদিন তোমার মামা আর তোমার প্রতি বাবার সকল অত্যাচারের কথা জেনে ফেলে হাতে নাতে ধরে ফেলেন আমাকে। এরপর আমার সাথে রাগবশত তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। তোমার মামা কোনোদিনই তোমাকে জানতে দেননি আমার আর প্রজ্ঞার কথা। আর তারপর থেকে আমার সাথে তোমার মামারও আর কোনো যোগাযোগ ছিল না। তাই আর কোনো যোগাযোগ বা কন্ট্যাক্ট করার সুযোগও আর হয়নি। আর উনি চানওনি আমাদের ছায়া তোমার ওপর পড়ুক। তোমার মামার মতনই আমাদেরও আলাদা করার চেষ্টা করুক না কেন, আমি কিন্তু তোমার সমস্ত খোঁজ খবর রাখতাম। তোমাকে নিজের নজরের আওতার বাইরে আমি বেরোতে দিইনি কোনো দিনই। সেসব তো না হয় বুঝলাম, কিন্তু আমার বিয়ের সময় তুমি আমার সাথে এত বড় ছলনা কেন করলে? একদিন আমাকে অবাক করে দিয়ে সৌহার্দের বাবা আমার বাড়িতে এলেন। তিনি আমার সাথে কথা বললেন, আমাকে আশ্বাস দেন যে প্রজ্ঞার বিয়ে আর তার হবু বরের সাথে আলাপ করিয়ে দেবেন উনি। আমার তার জন্য আমার ভাগ্যে নেমে আসে অবর্ণনীয় দুঃখ। ওনার কথা শুনে পুরনো সকল প্রতিশোধ আমার যেন মাথা চাড়া দিয়ে উঠলে। ভাবলাম এর থেকে জব্দ করার থেকে আর কোনো কিছুই ভালো হতে পারে না। তাই আমিও ভেবে দেখলাম যে ঠিক আছে, সবচেয়ে ভালো হচ্ছে, এটাই হচ্ছে ঈশ্বরের হয়তো একটা সুযোগ। তাই সৌহার্দ্য বাবার কথায় রাজি হয়ে যাই। আমি জানতাম না উনি আসলে আমাকে অন্যরকম একটা ব্যাপারে ইউজ করছেন। তখন নিজের মেয়ের জিদ আর তোমার সর্বনাশ দেখে এতটাই উত্তেজিত ছিলাম যে কিছুই আর ভাবার সময় পাইনি। এরপর সমস্ত পরিকল্পনা অনুযায়ী বিয়ের দিন তোমাকে কিডন্যাপ করা হলো আর তোমার জায়গায় বসিয়ে দেওয়া হলো আমার মেয়ে প্রজ্ঞাকে। অথচ বেচারা সৌহার্দ্য কিছুই জানতে পারল না। ও নিজের আড়ালেই আমার মেয়েকে গ্রহণ করে নিল তোমাকে ভেবে। জীবনে একবার ভেবেছিলাম যে তোমাকে সব কথা বলি, কিন্তু কি করে বলবো? আমি যা করেছি নিজের মেয়ের ভালোর জন্য করেছি। ওর মুখের দিকে চেয়ে এত বড় ষড়যন্ত্র করেছি। ভালোর জন্য? সুখের জন্য? নিজের ভালো করলে তুমি নিজের মেয়ের এত বড় সর্বনাশ করলে? কেউ এসে তার ছেলের সাথে তোমার মেয়ের প্রস্তাব দিল, সেটা তুমি আশ্রয় নিলে, আর তুমি কি না তাকে তার কথা মেনে বিয়ে করে নিলে, করিয়ে দিলে? আমি জানি না কখন কী কথা ভেবে আমি রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু নিজের মেয়েকে সুখী করাই আমার উদ্দেশ্য ছিল। না, তুমি মিথ্যে বলছো। শুধু নিজের মেয়ের সুখের জন্য নয়, আমাকে দুঃখ আর কষ্ট দেবার পৈশাচিক আনন্দ তোমার বিবেককে রুদ্ধ করে দিয়েছিল, এবং সেই জন্যই তুমি অন্যায়টা করে তুমি সুখ পেয়েছো। সর্বনাশ? কিসের সর্বনাশ করেছি আমি? দেখো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি সৌহার্দ্যর বাবার কথা বলছি। তুমি নিশ্চয়ই জানো না ওই লোকটার মুখ্য উদ্দেশ্য কী? কী ভেবেছ উনি সেদিন এমনি এমনি আমার মেয়েকে ছেলের বউ করে নিয়ে গেছেন? ওনার উদ্দেশ্য কখনোই নিজের ছেলে বা তোমার ভালো করার জন্য ছিল না। তাহলে কী উদ্দেশ্য? খুন। নিজের ছেলেকে খুন করাই ওনার উদ্দেশ্য। তোমার মেয়ে অর্থাৎ প্রজ্ঞাকে সৌহার্দ্যের সাথে বিয়ে করানো, আর ওনার উদ্দেশ্য ষড়যন্ত্রের একটা অংশ বলতে পারো। চেষ্টার মুখে কথা শুনে মাথা ঘুরে গেল প্রজ্ঞার মা। খুন? এসব কি বলছো? উনি ওনার নিজের ছেলেকে খুন করবে? হ্যাঁ, এটাই সত্যি। আর তার প্রমাণ আমি নিজে। উনি এতদিন আমাকে ব্যবহার করেছেন নিজের ছেলে সর্বনাশের জন্য। ভাগ্যিস সেই জঘন্য পাপটা করতে আগের আসেই বুড়োর আসল রূপটা আমি ধরতে পেরে গেছি। তোমার কথা তো শুনে আমি হাঁ হয়ে যাচ্ছি, গা ঠান্ডা হয়ে আসছে। এই লোকটা এত বড় মারাত্মক, এ তো আমি স্বপ্নেও ভাবতে পারছি না। ঠিক ভাবতে পারবে উনি এইরকমই। আচ্ছা, একটা কথা বলো তো, আমার মেয়ে কোথায়? নিজের মেয়ের জন্য খুব চিন্তা হচ্ছে না? মাথা নিচু করে রইলেন মহিলা। কি হলো, কথা বলছো না কেন? আমি জানি মেয়ের জন্য অনেক চিন্তা তোমার, এবং সেটাই স্বাভাবিক। তোমরা আমার মেয়েকেও বন্দি করে রেখেছো, তাই না? দেখো, আমি তো সবই স্বীকার করে নিয়েছি। আমার মেয়েকে দয়া করে ছেড়ে দাও। তোমাকে বন্দি করে ফেলে রাখার কোনো উদ্দেশ্যই আমার নেই। তোমার সম্পর্কের অমর্যাদা তুমি করতে পারো, আমি করতে পারি না। সে আমার সম্পর্কে আমার মামি হলেও মায়ের থেকে কোনো অংশে কম নয়। আমাকে সে এমন কোনো শিক্ষা দেয়নি যা কাজের মানুষকে, কাছের লোককে আঘাত দিতে পারে। তুমি আমাকে নিজের মেয়ে নাই ভাবতে পারো, কিন্তু তাই বলে আমি আমার স্বামীর কখনোই ক্ষতি করব না। আমায় ক্ষমা করে দে মা।
আমি জানি আমি তোর সাথে যা করেছি ভুল করেছি। পৃথিবী কোনো ক্ষমাই, হয়তো কোনো কোনো ক্ষমা পর্যাপ্ত শাস্তি হয় না, তাও তুই আমায় ক্ষমা কর। আমি তোমায় ক্ষমা করার কেউ নই। তাছাড়া শুধু ক্ষমা লাভ মানুষকে কখনোই পরিশুদ্ধ করে না। পরিশুদ্ধ করে তার অন্তরের পরিবর্তন আর অনুতপ্ত উপলব্ধি। যে অন্যায় করেছো জীবনে, সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞা করো তার পুনরাবৃত্তি করবে না আর কোনো দিনই। সেটাই তোমার হবে আসল প্রায়শ্চিত্ত। এবার আমি যাই। কোথায় যাব আমি? নিজের মেয়ের কাছে। কিন্তু কোনো কিন্তু নয়। তবে এখানেই শেষ নয়। আমাদের আরও বড় একটা কাজ করতে হবে। সেটা হলো সৌহার্দ্যের বাবার সমস্ত পর্দা ফাঁস করে দেওয়া, ওনার সমস্ত রহস্য খুঁজে বের করা। ঠিক কোন কারণে নিজের ছেলেকে উনি খুন করতে চান এটা আমাদের নিশ্চয়ই জানতে হবে। আর এই ষড়যন্ত্র আর বেশি দিন চালিয়ে যাওয়ানো যাবে না। ঠিক আছে মা, চল, আমি তোর সাথে রয়েছি। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে সাহায্য করব ওই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য। শ্রেষ্ঠা বুঝতে পারে প্রজ্ঞার মায়ের সত্যি এবার পরিবর্তন ঘটছে। নিজকৃত কর্মের ফলের সে অনুতপ্ত। এরপর শ্রেষ্ঠা তার সকল বাঁধন খুলে দিল। এরপর দুজনে মিলে শহরের দিকে রওনা দেয়। এদিকে আমার বাড়িতে প্রজ্ঞার সামনে বসে আছি আমি। ওর সামনে শ্রেষ্ঠার রেখে যাওয়া খাবারগুলো এখনও পড়ে আছে। এখনও কিছুই মুখে তোলেনি। আমি নিজেকে বাবার সকল ষড়যন্ত্রের কথা খুলে বলি। সে আমাকে খুন করার জন্য উদগ্রীব হয়ে আছে। এটা শুনে অবাক হয়ে যায় প্রজ্ঞা। অবশ্য সে একদিন একটা ভুল করেছিল সে আমার সাথে। আমার ওই কাজটা অনেকটা কাজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার জন্যই হয়েছিল। প্রজ্ঞা এখন নিজের সমস্ত কৃতকর্মের জন্য অনুতপ্ত। ও সত্যিই আমার ক্ষতি চায়নি, কিন্তু সংসার করতে এসেছিল আমার সাথে। তবে ও শ্রেষ্ঠার সাথে যা করেছে তার জন্য হয়তো কোনোদিনই ক্ষমা করতে পারবো না। কি হলো, এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে। খেয়ে নাও কিছু, প্রজ্ঞাকে উদ্দেশ্য করে বলি আমি। আমি খাবো না কিছুই, আর আমি মরেও যেতে চাই। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কি করে বাঁচব? নাটক করো না আমার সামনে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি নাটক করি বলে আপনার মনে হয়? তা নয় তো কি, তোমার আপাদমস্তক নাটক আর ছলনায় পরিপূর্ণ। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমার সাথে স্বামী স্ত্রী তুমি এতদিন নাটক করেছ। কেন? এ কথা বারবার বলে কি আনন্দ পাচ্ছ তুমি? আমায় বলবে? এর থেকে বরং আমায় মেরে ফেলো তুমি। বাহ, এতদিন ধরে পুরো সিনেমা দেখছি, এতক্ষণ দাও। এখন তো শুধু নাটকের সেকেন্ড পর্যায়ে। আমায় ছাড়বে না, তাই তো? ছাড়তে ছাড়বো না বলিনি তো। তোমাকে তো বন্দি করে রাখিনি, এমনও তো না, তুমি তো মুক্ত। তুমি কি শ্রেষ্ঠার কথা বলছো? আচ্ছা, তোমার বাবা যদি সন্দেহ করে ধরে ওকে বা ঘরে নিয়ে যায়, কেন? খুব চিন্তা হচ্ছে বুঝি তোমার ওর জন্য? বলো বলো, যত খুশি বলো আমায়, কিন্তু আমার সত্যি ওর জন্য চিন্তা হচ্ছে। এটা তুমি বিশ্বাস না করলেও আমার চিন্তা পাল্টাতে পারবে না। ভাঁট বকা কম করো। যা দিয়েছি তা খেয়ে উদ্ধার করো। আর আমি জেলেও যেতে চাই না। তুমি যতক্ষণ আমায় ক্ষমা করছো, আমায় বিশ্বাস না করে আমি কিছুই খাবো না। না খেয়ে মরে যাব দরকার হলে। আবার নতুন নাটক। ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। করে নাও, এখন যা অপমান করার করে নাও। আমি সব শুনতে রাজি আছি। আমি তখন কিছুই বলবো না। ঠিক এমন সময় কলিং বেল বেজে ওঠে। নিজেই গিয়ে নিশ্চয়ই শ্রেষ্ঠা এসেছে। স্টোর রুমের দরজা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম আমি। তারপর দরজা খুললাম। দরজা খুলে দেখি সামনে বাবা দাঁড়িয়ে। বাবার হাতে বাবাকে দেখে প্রচণ্ডভাবে ভয় করতে লাগলো আমার। এই সময় ওনার বাড়ি আসাটা মোটেই স্বাভাবিক না। কি হলো, আমাকে দেখে ভয় পেয়ে গেলি? কি ব্যাপার? ভয় পাবো কেন? কি যে বলো, ভেতরে এসো। শ্রেষ্ঠা ফিরবে কবে? কিছু বলে গেছে? না, কিছু বলে যায়নি। ও, আমার কথা শেষ হতে না হতেই ওপরের রুম থেকে একটা চিৎকার ভেসে ওঠে। আমি বেশ বুঝতে পারলাম কণ্ঠস্বরটা প্রজ্ঞার, আর কারণ না। বদমাইশ মেয়েটা ঠিক একটা কিছু ঘটনা রটিয়েছে। কি হলো? ওপরের রুম থেকে আওয়াজ কিসে ভেসে আসলো? কি হলো? কোন রুম থেকে কোন আওয়াজে কথা বলছো তুমি? কি যে বলো না, কার চিৎকারে কথা বলছো? এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কে আছে? কিন্তু আমি যে স্পষ্ট শুনতে পেলাম। আরে তুমি ভুল শুনেছ। ওটা কোনো আশেপাশে কোনো একটা ফ্ল্যাটের থেকে হয়তো এসেছে। আশেপাশে কোনো বিল্ডিং, তেমন কিছু নয়। হ্যাঁ, ঠিক বলেছিস, তাও হতে পারে। আচ্ছা যাক, চল একটু ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, যাও।
বাবা এই সময় বাড়ি আসাটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেলাম। একবার স্টোর রুমে গিয়ে নকল শ্রেষ্ঠাকে বন্দি করার অবস্থায় দেখতে পেয়ে গেলে সর্বনাশ হবে। আমি জানি না কিভাবে সামাল দেব। না, একটা উপায় বার করতেই হবে। তখন না হয় কোনো রকম একটা অজুহাত দিয়ে কাটিয়ে নিয়েছি, কিন্তু বারবার তো আর আমাকে অজুহাত শুনবে না কেউ। ভুলটা আমারই। ওর মুখটাই বেঁধে রাখা উচিত ছিল, তাহলে এসব টেনশন আর হতো না। এই ভেবেই যেই না উঠতে যাব, হঠাৎ দেখি বাবা পা টিপে টিপে এগিয়ে আসছে আমার দিকে। উনি হয়তো ভাবতে পারেননি আমি দেখে ফেলবো, আর ডান হাতটা পেছনে লুকোনো। আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি আর তাই এই আচরণে বেশ ভীত সন্ত্রস্ত হয়ে তার গতিমতি ঠিক বুঝতে পারছি না। বাবা, ও বাবা, কি হলো বাবা, কিছু বলবে? কি হলো, কিছু বলছো না কেন? আর কোনো প্রশ্নের উত্তর না দিয়েই একেবারে আমার নিকটে চলে এলো সে। ওনার এই আচরণে পুরো হতভম্ব হয়ে আছি। পেছন থেকে নিজের হাতটা বের করে আমার মাথার ওপর দিল এক লোহার বাড়ি। আমাকে কিছু বুঝতে না বুঝতেই রডটা গিয়ে পড়ল সজোরে আমার মাথায়। আঘাত পেয়ে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। যদিও তখন আর কিছু ভাববার সময় পাইনি, কারণ বুঝতে পারছিলাম বাবা নিশ্চয়ই নকল শ্রেষ্ঠাকে দেখে ফেলেছে, আর হয়তো সবটা জানিয়ে দিয়েছে ওকে। ওই লোহার রডটা স্টোর রুম থেকে আর ছাড়া কোথায় পাওয়া যাবে? আমার ধারণাটাই সত্যি হলো, বাবা আমাকে খুন করতে চায়। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি। চোখ মেলে দেখতে পাই স্টোর রুমে আমার হাত পা বাঁধা অবস্থায় বসে আছি। সামনে শ্রেষ্ঠা নেই, শুধু একটা মেয়ে আমাকে এসে বলল যে আপনার জল চাই কিনা। এরকম একটা অদ্ভুত পরিবর্তন, কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। হঠাৎ টের পেলাম কেউ একটা আসছে রুমে। দেখলাম আর অন্য কেউ নয়, আমার বাবা। সে এসে চেয়ারে বসলো, তার হাতে একটা পিস্তল। সে টেবিলের ওপর রেখে আমাকে বলল, কী খবর মিস্টার সৌহার্দ্য, জ্ঞান ফিরেছে? তুমি আমার বাবা হয়ে আমার সাথে এটা করতে পারলে? এত বড় প্রতারণা! প্রতারণা করেছি আমি? কিসের প্রতারণা? আমি জিজ্ঞাসা করছো কিসের প্রতারণা? তুমি বাবা হয়ে নিজের সন্তানকে এভাবে পেছন থেকে ছুরি বসিয়ে তাকে হত্যা করা, খুন করার চেষ্টা করছো, আর বলছো প্রতারণা? কি? একদম ঠিক বলেছ, কোনো বাবাই তার ছেলের সাথে এরম কাজ করতে পারে না। কি তুমি? কি হলো, থেমে গেলে কেন বাবা? এই থামবো তো। বারবার বাবা বাবা করে কি বলছে বলো তো, বিরক্ত লাগছে। তুমি নিজের ছেলেকে খুন করতে চাইতেই পারো, কিন্তু তাই বলে তুমি বাবা ডাকটা অস্বীকার করতে পারো না? কে তোর বাবা? যদি সম্পর্কে এতটাই গুরুত্ব তোমার কাছে, তাহলে শুনে রাখো, আমি তোমার বাবা না। তুমি আমার ছেলে, না তুমি আমার ছেলে। আমার ছেলে একটাই, আর সেটা হলো মিছিল, আর কেউ নয়। বাবার কথাটা শুনে আমি চমকে উঠলাম। কি বলছো তুমি এসব কথা? তুমি আমাকে এতটা ঘৃণা করো? যা ঘৃণার বস্তু তাকে ঘৃণাই করতে হয়। আর আমার মনে তোমার প্রতি ঘৃণা ছাড়ার অন্য কিছু আসে না। আর এটা কোনো মিথ্যে নয়। কি বলতে চাও তুমি বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। সত্যিটা জানতে চাও? তোমার প্রতি আমার কিসে ঘৃণা? তাহলে জানতে পারলে তোমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। অবশ্য এমনিতেও তোমাকে আর বেশিক্ষণ আমি বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে, তোমার ইচ্ছেটা আমি পূরণ করে দিই। তাহলে বলেই দিই। হ্যাঁ বলো, আমি জানতে চাই কেন তুমি আমাকে মারতে চাও। কিন্তু তার আগে আমাকে বলো, আমার ওপর কিসের এত তোমার রাগ, যে কারণে তুমি আমাকে এতটা আমার প্রতি পাষণ্ড, এতটা পাশবিক? আমি প্রশ্নের প্রত্যেকটা উত্তর জানতে চাই বাবা। অন্যায় তুমি করনি, অন্যায় করেছে তোমার নষ্ট মা আর তার পরিবার। মুখ সামলে কথা বলো বাবা। আমার মৃত মায়ের সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা একদম বলবে না। তো কি বলবে আর? তোমার সেই মহিলা বিয়ের আগে কোনো পূর্বপুরুষের সাথে, কোনো পরপুরুষের সাথে সন্তান গর্ভ নিয়ে এসে তার পেটে নিয়ে বসেছে, আর আমি বলবো না? কি বলছো তুমি এসব ব্যাপার? আমি তো মরে গেলেও এসব কথা বিশ্বাস করতে পারি না। তুমি নিজের দোষকে ঢাকা দেওয়ার জন্য আমার মৃত মার সম্বন্ধে, তার চরিত্র সম্বন্ধে এই ধরনের অন্যায় কথাবার্তা বলে যাচ্ছ। সে তোমার স্ত্রী না? তুমি যা বোঝার বুঝে নাও, কিন্তু সত্যিটা এটাই। সত্যি? কিসের সত্যি? যখন তোমার মায়ের সাথে বিয়ে হয়, তুমি তার গর্ভে প্রতিপালিত হচ্ছিলে। তখন ঠিক চার চার মাসের অন্তঃসত্ত্বা তোমার মা। আমি এখনও জানি না তোমার কথা কতটুকু সত্যি। যদি ভুলে তাও বা হয়ে থাকে, তাহলে আমার আসল বাবাকে আমার কে জন্ম দিয়েছিল? কার ঔরসে জন্ম হয়েছে?
এই বলে বাবা হো হো করে হাসতে লাগলো। হাসছো কেন বলো? এই তো, নিজেও জানি না সে কে। আমি শুধু জানি পৃথিবীর কেউ জানে না তোমার বাবা আসলে কে, এমনকি তোমার মাও না। মানে? মানে আর কি শুনবে? নিজের কানকে বিশ্বাস করতে পারছো না তো? বিশ্বাস করো না। বলো আমার বাবাকে। মানে হলো এটাই, তোমার জন্ম সাধারণভাবে হয়নি, কারোর ধর্ষণের ফলে তুমি জন্মেছ। তোমার মায়ের ওপর একদল পশু হামলা চালায়, আর সেই নরপশুদের ভেতর থেকে কারো একজনের অংশ থেকে তুমি বেরিয়ে এসছো তোমার কুমারী মায়ের ভেতরে। আর আজ সেই অংশটা তুমি কেউ নও, তুমি নিজেই। তোমার না আছে কোনো পরিচয়, না আছে কোনো ধর্ম, না আছে কোনো বংশ। তুমি কোনো মানুষের পর্যায়ে পড়ো না। রাস্তার পশু আর তোমার মধ্যে কোনো তফাৎ না। তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা। বাবার কথাগুলো শুনে আমার ভেতরের সমস্ত সমস্ত শখ, আমার মাথা, আমি 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 নিজেকে টাল সামলাতে পারছি না। এ কি, এ কি আমাকে সত্যের মুখে তুমি ঠেলে দিলে ঠাকুর? আমার মায়ের ওপর এত বড় সর্বনাশ যারা করলো! আজ আমার 28 বছর বয়স। 28 বছর আগে একটা বেসরকারি জায়গাতে চাকরি করতো। আমার পরিবার খুব সচ্ছল ছিল। অফিস থেকে ফেরার সময় সে বের হয়ে রাত হতো কখনো 9টা, কখনো 10টা। এই রকমভাবে একদিন বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সে কেউ নয়, তোমাদের মা। তোমার সেদিন আবহাওয়াটাও ভীষণ বাজে ছিল, বৃষ্টি পড়ছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো তোমার মা, কিন্তু ভাগ্য সদয় হলো না। হঠাৎ একটা রাস্তার সামনে দিয়ে ট্যাক্সি এসে সামনে উপস্থিত হয়। তোমার মা দেখতে পায় ভেতরে ভদ্রমহিলা বোরখা পরে বসে রয়েছে, পুরুষ বলতে একটা ড্রাইভার। বিষয়টা বেশ ইতিবাচক বলে মনে করেই উনি একটা ট্যাক্সিতে চেপে নিজের বাড়ির উদ্দেশ্যে ছুট লাগালেন। কিন্তু আনফর্চুনেটলি তোমার মা নিজেও এটা জানতো না যে যেতে তিনি এটা কত বড় নিজের সর্বনাশ করে ফেলেছিলেন। আসলে বোরখা পরা যারা বসেছিল তারাও ছিল পুরুষ, আর ড্রাইভারটা ওই ঝড় বৃষ্টির রাতে ট্যাক্সিটাকে একটা দূরে একদম শুনশান একটা জায়গায় নিয়ে গিয়ে কতগুলো পাশবিক শরীর এসে তোমার মাকে পুরো ক্ষতবিক্ষত করে দিয়েছিল। কি অসভ্যতা হচ্ছে! ছাড়ুন, ছাড়ুন বলছি আমার। আপনি আপনি ড্রাইভার, আপনি গাড়ি চালান। আমি চিৎকার করব। চিৎকার করবি? তোর চিৎকার কে শুনবে এত রাতে? না, তোমরা এটা করতে পারো না আমার সাথে। আমি এটা চাকরি করি, বাবার সংসার চালাই, ভদ্র ঘরের মেয়ে আমি। দয়া করো, দয়া করো প্লিজ, আমার ইজ্জত তোমরা এইভাবে নিয়ে নিও না, পাই পড়ি তোমাদের। আর কতকাল বাবা সংসারে খাটবি? আয়, তোকে আমরা একটু খাই, একটু মজা করি। না, না, এটা তোমরা করতে পারো না, প্লিজ। তুই পারবি না কিছু করতে, আমরা করব। আমরা তোর নষ্টামি করব। আয় আমাদের কাছে আয়। তোমার মা গুন্ডাদের সাথে নোংরা কথা সহ্য করতে না পেরে ঠাস করে এক চড় বসিয়ে দিয়েছিল। তারপর ওরা ক্ষেপে গিয়ে হিংস্র হয়ে তোমার মায়ের ওপর পাশবিক অত্যাচার চালায় এবং গুন্ডাদের হাতে ধর্ষণ হয়। গাড়ির ড্রাইভার ওদের দরেরই লোক ছিল, তার হাত থেকেও ছাড় পায়নি তোমার মা। আর সেদিন এই গুন্ডাদের ভেতরে কারুর পাপের ফলে ওইগুলোর মধ্যে তোমার থেকে তোমার জন্ম। কথাগুলো শুনছি আর চোখ বেয়ে আমার জল পড়তে লাগছিল। যে ছেলেকে নিজের কানে তার মায়ের ধর্ষণের কথা শুনতে হয়, যেখানে শুনতে হয় যে তার নিজের বংশ, নিজের ধর্ম, নিজের পরিবার সে কোনো কিছুই জানে না, তার জীবনে সেটা কত ভয়াবহ জীবন, সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ, কেউ না, কেউ কেউ জানতে পারে না। হে ঈশ্বর, আমাকে তুমি এর আগে মৃত্যু দিলে না কেন? কিন্তু তুমি আমার মায়ের সাথে এরকম একটা অন্যায়ের বর্ণনা করলে আমার কাছে, তাকে নষ্টা বলছো, বিবেকের বুদ্ধি দিয়ে বিসর্জন দিয়েছ। তুমি তো সব জেনেও তুমি আমার মাকে বিয়ে করেছিলে। না, আমি তো প্রথমে কিছুই জানতাম না। হ্যাঁ, তবে আমার বুড়ো বাপ আর মা ঠিক জানতো। ওরা বাধ্য করলো আমাকে বিয়েটা করতে। ওদের কথা আমি বিয়ে করে ফেললাম। কেন, উপায় ছিল না কেন? কেন আমার মাকে মন থেকে মেনে নিতে পারোনি? পালিয়ে কোথাও যেতাম, আমি পালিয়ে না গেলে কোনদিন হয়তো মরে যেতাম। বাবার সম্পত্তির কানাকড়িও জুটত না আমার ভাগ্যে, তাই বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। আর বিয়ে সেদিনই মনে মনে শপথ করেছিলাম, ওই জঘন্য মেয়েটার সাথে আমি একদিনও ঘর করব না,
একটা নোংরা দূষিত মুখ রোজ দেখতে হবে আমাকে। তোমায় মারতে না পারার যন্ত্রণা রোজ তাড়িয়ে বেড়াতো আমাকে। রাতে ঘুমোতে পারতাম না। কখন তোমার লাশটা নিজের চোখের সামনে দেখব আমি। আমার মাকেও তুমি মেরেছো, তাই না? এবার আমি বুঝতে পারছি আমার মায়ের মৃত্যুর পেছনে নিশ্চয়ই তোমার হাত আছে। না, আমি কাউকে কিছু করিনি। মিথ্যে বলছো তুমি। তুমি আমার মাকে মেরেছো এবং সেটা তুমি নিজের মুখে স্বীকার করতে চাইছো না। বলো, বলো তুমি আমার মাকে মেরেছো। এই গল্পের সকল পাঠসহ অসাধারণ সব গল্প পড়তে পড়তে তোমাকে প্লিজ প্লিজ আজকে স্বীকার করতেই হবে। বললাম না আমি কিছু জানি না। আমি তোমার মাকে মারিও নি। এমনিতেই তোমার একটু পরেই মেরে ফেলবো। আমার বন্দুকের গুলি তোমার বুক ঝাঁঝরা করে দেবে। তোমার মিথ্যে কথা বলতে আমার ভয়টা কিসের? তাছাড়া এতবার করে এক কথা কেন জানতে চাইছো বলো তো? তুমি জিজ্ঞাসা করলে আমাকে সব গড়গড় করে বলতে হবে? আমি মনে মনে ভাবছি সত্যিই তো আমাকে একটু পরে তো এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সে নিজে সমস্ত কর্মের কথা স্বীকার করে নিয়েছে। মাকে মুখ খুললে একটু কথা বললে সমস্যা করে মার সম্বন্ধে একটু জানতে চাইলে ওনার এত কি সমস্যা হচ্ছে আমি তো বুঝতেই পারছি। আবার কথা যদি সত্যি ধরেও বানি তাহলে তাহলে কেউ না কেউ তো আছে যে আমার মাকে খুন করেছে। আমার মায়ের সাথে তার কি যোগাযোগ ছিল? কে আমার মাকে খুন করলো তবে? গুড বাই সান। এই বলে সে আমার মাথার বরাবর পিস্তলটা তাক করল। আর একদম যেমন মৃত্যুকে যেমন সাক্ষাৎ দর্শন করছি আমি সঙ্গে সঙ্গে আমি যেই চোখটা বন্ধ করেছি মৃত্যুর জন্য অপেক্ষা করছি, কারণ আমি ভালো করেই জানি আজ এই পশুর হাত থেকে রক্ষা নেই। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার তথাকথিত বাবা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। আমি লক্ষ্য করলাম তার বাহুতে একটা ছুরি বিঁধে গেছে, আর সেটা স্টোর রুমের দরজার সামনে দাঁড়িয়ে শ্রেষ্ঠা আর নকল শ্রেষ্ঠার মা, সাথে নকল শ্রেষ্ঠাও রয়েছে। তবে ছুরিটা কার হাত থেকে এসছে আমি বুঝতে পারছি না। তোমার সমস্ত খেলা আজ শেষ। আজ তোমার নিজের হাতে নিজে খেলা শেষ করে দেব। এই বলে নকল শ্রেষ্ঠা বাবার হাতের দিকে এগিয়ে এলো। শ্রেষ্ঠা ওকে পেছন থেকে বেঁধে ফেললো। না, প্রজ্ঞা ওকে কিছুতেই সাহায্য করবে না। প্রজ্ঞা শ্রেষ্ঠার কথায় কিছুটা শান্ত হলো। এদিকে শ্রেষ্ঠা আবার আমার দিকে এগিয়ে আসলো। আমার বাথরুম খুলে দিয়ে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কথা চিন্তা করো না। না, ও ঠিক নেই। দেখো শয়তানটা ওর মাথায় কি অবস্থা করেছে। রক্তের দাগ এখনও শুকোয়নি। আমাকে উদ্দেশ্য করে প্রজ্ঞার বক্তব্য। আমি প্রজ্ঞাকে বলি, থামো থামো, এত নাটক কেন করছো? এত নাটকের কোনো প্রয়োজন নেই। আর তোমাকে কে মুক্ত করলো বলো তো? নাও সৌভাগ্য, তুমি ভুল ভাবছো। আসলে প্রজ্ঞা বাইরে গিয়ে ফোন করে আমাদের, যাতে আমরা যথাসম্ভব তোমার কাছে পৌঁছতে পারি। সে তো না হয় বুঝলাম, কিন্তু একে এখান থেকে মুক্ত করলো কে সেটা আগে বলো আমায়। তোমার বাবা যখন বেডরুমে ঢুকে পড়ে, স্টোর রুমে আমাকে দেখে ফেলেন, তখন আমি অবাক হয়ে যাই। আমি বলি আমাকে সাহায্য করতে, বিনিময়ে আমি ওনাকে সাহায্য করব। তোমার বাবা আমার হাতটা খুলে দেয়। আর ওই বুড়োর সাথে নাটক করে বাইরে গিয়ে আমি নিজেও জানতাম না যে আমি জম নিয়ে ফিরব। একদম ভালো করলে না এটা তোমরা আমার সাথে। আমাকে ধোঁকা দেবার শাস্তি সবাই পাবে, একে একে সবাইকে শাস্তি দেব। একদম চুপ থাকো তুমি। তোমার এতটুকু ভয় হচ্ছে না আমাদের সবাইকে একসাথে দেখে? তোমার নিজের চোখের সামনে যাদের সবাইকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছো তুমি, আমাদের সবাইকে ঠকিয়েছো তুমি শুধুমাত্র নিজের স্বার্থে। আজ তোমার নিস্তার নেই। দেখো কি করি তোমার সাথে। শ্রেষ্ঠা বলল। আমি দেখতে পাচ্ছি শ্রেষ্ঠা ক্রোধে আগুনে, শুধু শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠার মতন প্রজ্ঞারও চোখ বেয়ে আগুনের লাভা বেরিয়ে আসছে। এবং ওদেরকে আমি কথা বাদ দিলাম, দুজনেই জীবনে ধ্বংস করেছে ওই একটি মানুষ। শ্রেষ্ঠা আর প্রজ্ঞাকে দেখে মনে হচ্ছে ওরা বাবাকে যেন গিলে খাবে। তোমরা আমার কিছুই করতে পারবে না। আমার আজকে যেটা সবাই করলে সেটার জন্য সবাইকে ফল ভোগ করতে হবে। আগে নিজেকে তো বাঁচাও, তারপর আমাদের তুমি হেনস্থা করবে। এবার দেখ তোমাকে সারা জীবন কি করতে হয় সে শাস্তির জন্য তুমি নিজে রেডি হও। শ্রেষ্ঠার কথা বাবা চুপ করে গেল, কারণ ওই মুহূর্তে বলার মতন কিছুই ছিল না। আমিও আমার ভয়ের ছাপ তার মুখে দেখতে পাচ্ছি। নিজের দুর্বলতা ঢাকতে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু এর পরেও বোঝা যাচ্ছে যে সে কতটা অপরাধী এবং অপরাধের ফলের জন্য তার এক ফোঁটাও আফসোসও পর্যন্ত নেই।
এরপরে পুলিশ আসলো এবং বন্দি করা হলো খুনের অপরাধে আমার মাকে। এটাই তার অপরাধ নয়, একটা মেয়েকে প্ররোচিত করে অন্ধকারের জগতে ঠেলে ফেলে দেওয়া আইনের চোখে এটাও জঘন্যতম অপরাধ। এটার জন্য বিচার হবে বাবার, শুধু অপরাধের বিচার না, একটা সন্তানের জন্য। এর 2 দিন পরে যখন বিকেলে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি আমি, দেখতে পাচ্ছি মাথার উপর ধবল বক সারি বেঁধে উড়ে যাচ্ছে। কতটা শৃঙ্খলা বোধ ওদের চলার মধ্যে, যে যার জায়গায় ঠিক স্থির হয়ে উড়ে যাচ্ছে। আমার তথাকথিত বাবা জেলে তার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করছে। বাবার সমস্ত রহস্যের আমার কাছে জলের মতন পরিষ্কার। আজ আমার মায়ের খুনির রহস্য ভেদ করারও অপেক্ষা। জানি না কবে সেই রহস্য ভেদ আমি করতে পাবো। কিন্তু মামার মৃত্যুতে বাবার কোনো হাত আছে কি না সেটাও পর্যন্ত জানি না। যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে আমার আরও কাজের দায়িত্ব বেড়ে গেল। আমার জীবনে কোনো দিনই আমি ভাবতেও পারিনি যে এরম একটা সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে। নিজের বংশ, নিজের মর্যাদা, নিজের সব কিছু নিয়েই আমাকে চিন্তা করতে হবে। হঠাৎ কে যেন একটা ফোন করে আমার চিন্তার ভাদের ওপর ছেদ ঘটালো। কলটা রিসিভ করলাম। স্যার একটু নিচে আসবেন? কেন, কি হয়েছে? একটা পার্সেল এসেছে। কিসের পার্সেল সেটা তো জানি না, আপনাকে এসে দেখতে হবে। ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসছি। ফোনটা রেখে দ্রুত গ্রাউন্ডে নেমে আসলাম। এগিয়ে এসে দেখলাম দারোয়ানের হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে। স্যার এই যে চিঠিটা। কি এটা? এটা পার্সেল? হ্যাঁ স্যার, এটাই তো দিয়ে গেলেন। দিয়ে গেলেন মানে? কে দিয়ে গেছে? সে তো চলে গেছে স্যার। চলে গেছে? এইভাবে হয় নাকি? পার্সেলের ডেলিভারি ক্ষেত্রে কিছু প্রোটোকল থাকে, সেটা না জানিয়ে চলে গেল? অদ্ভুত তো। আমি বলছিলাম স্যার, কিন্তু উনি চলে গেলেন। আচ্ছা যাই হোক, ছাড়ো, আমি দেখছি কি। চিঠিটা দরওয়ানের সামনে বসে খুলতে মন চাইল না। চিঠিটা খুলতে খুলতেই বুকটা ধুকধুক করতে লাগলো। না জানি আবার কি সর্বনাশে কথা জানতে পারবো নাকি এটা একটা কেবলমাত্র উড়ো চিঠি। চিঠিটা খুলে চোখের সামনে ধরলেই কি লেখা আছে, কি ব্যাপার, কেমন আছো? ভালো নেই নিশ্চয়ই, খুব চিন্তার ভেতরে যাচ্ছে তাই না? আমি জানি কি নিয়ে এত তোমার চিন্তা। এই চিন্তা মাথা থেকে দূর না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছ না। তবে জানো কি, আমার কাছে তোমার চিন্তার উপশম আছে। আজ রাতেই চলে এসো, ঠিক 10:45। চিঠির অপর প্রান্তে ঠিকানা দেওয়া আছে। আশা করি জায়গাটা এখনও ভোলনি, আর ভুলে যাবার কথাও নয়। লেখাগুলো বেশ অবাক করা। বেশ আগ্রহ বলে চিঠির অপর প্রান্তে চলে যাই। সেখানে কালিতে লেখা। ঠিকানাটা দেখলেই চোখজোড়া কপালে উঠে গেল। সারা শরীরে যেন অদ্ভুত ঝাঁকুনি দিল। এ আর কোনো অন্য জায়গা নয়, আজ থেকে 1 বছরের বেশি সময় যেই জায়গায় আমার মায়ের খুন করা হয়েছিল, ঠিক সেই জায়গাটা, 10:45। তার মানে চিঠিটার সাথে আমার মায়ের খুনের কোনো না কোনো যোগাযোগ নিশ্চয়ই রয়েছে। এরপরে আশ্চর্য রকমের উত্তেজনা কাজ করলো আমার মধ্যে। আমি তক্ষুনি শ্রেষ্ঠার সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে, এই ভেবে শ্রেষ্ঠার রুমের দিকে ছুটে লাগালাম। আমি জানি ও আমারই মতন অবাক হয়ে যাবে, আর তাছাড়া আমার মায়ের খুনিকে শনাক্ত করতে পারলে আমার থেকে শ্রেষ্ঠাই বেশি খুশি হবে। কিন্তু এসে দেখি শ্রেষ্ঠা নেই রুমে। পুরো বাড়িটাই যেন একদম ফাঁকা। কি হলো, ব্যাপারটা বুঝতে পারলাম না তো। শ্রেষ্ঠা আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল? এরকম মেয়ে তো নয়। একটা কাজ করা যাক, ও বাড়ি থেকে বেরিয়ে গেলে গেট দরওয়ানের নিশ্চয়ই তো জানার কথা। ওকে জিজ্ঞাসা করলে হয়তো কিছু জানতে পারবো। শ্রেষ্ঠার ফোনে একটু সমস্যা হয়েছে, তাই ফোন নিয়ে লাভ নেই, তাই একটু ওয়েট করে নিই। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালাম, ঠিক তখন শ্রেষ্ঠা ঘরে ঢুকলো। আমাকে আচমকা দেখেই ও অবাক হয়ে গেল। কী হলো শ্রেষ্ঠা, কোথাও গিয়েছিলে? কখন থেকে খুঁজছি। এই একটু গিয়েছিলাম। শ্রেষ্ঠার এই আচরণের কারণ আমি বুঝতে পারছি না, কেন জানি না একটু ভয় পেয়ে গেছে আমাকে দেখে। তাছাড়া কিছু যেন একটা লুকোচ্ছে। কী হলো শ্রেষ্ঠা, ঠিক আছে তো? কিছু বিচলিত করছে তোমায় মনে হচ্ছে। কী যে বলো, আমি একদম ঠিক আছি। আচ্ছা, একটা জরুরি কথা বলার আছে। কি কথা? এই চিঠিটা দেখো, এই লেখাগুলো পড়ো। এর সাথে আমার মায়ের মৃত্যুর একটা কানেকশন আছে, তুমিও বুঝতে পারো। তাড়াতাড়ি করে খুলে পড়ে আমাকে বলো তো। এই বলে চিঠিটা শ্রেষ্ঠার হাতে এগিয়ে দিলাম। কিন্তু এই যেন খুব একটা অবাক হলো না চিঠিটা দেখে, যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। আমার এমন
মনে হচ্ছে এই চিঠিটার ব্যাপারে ও যেন আগে থেকেই জানতো, কিন্তু কেন এইভাবে এটা হলো কি করে? পরক্ষণেই মনে হলো অতিরিক্ত টেনশন আর উত্তেজনাবশত আমি হয়তো একটু বেশিই ভাবছি শ্রেষ্ঠাকে নিয়ে। আর যাই হোক, পৃথিবী উল্টে গেলেও আমার মায়ের খুনের ব্যাপারে শ্রেষ্ঠাকে সন্দেহ করতে পারি না। আসলে পাশের মানুষদের সন্দেহ করতে করতে আমার মনে সন্দেহের বীজের দানা বসে গেছে। ঠিক আজ রাতেই ওই জায়গাটায় যেতে হবে, কিন্তু কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে, হয়তো বড় রকম অন্য কিছু। সেটার জন্যই অপেক্ষা করে রয়েছি। রাত 10টার দিকে আজ থেকে ঠিক 1 বছর আগে ঠিক ওই জায়গাটায় আমি আবার দাঁড়িয়ে। একটু পরে দেখতে পাই অদূরে কেউ একটা দাঁড়িয়ে আছে, কুয়াশায় চারিদিকে ঘেরা, আর দূর থেকে তার ছায়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। সে ব্যক্তি কোনো প্রকার শব্দ উচ্চারণ করছে না, শুধু সাইলেন্টলি আমার সামনে দাঁড়িয়ে। ওর এই আচরণে আমি আরও বেশি অবাক হয়ে যাচ্ছি। কে তুমি? কথা বলছো না কেন? এই বলে এগিয়ে যেই জেগেছি অমনি সে আমাকে আটকে দেয়, নিজে হাত দিয়ে আমাকে তার কাছে যেতে বারণ করে। ঠিক আছে, আমি আসছি না তোমার কাছে, কিন্তু তুমি আমাকে কেন ডেকেছ? মনে পড়ে এই জায়গাটার কথা। আজ থেকে 1 বছর কিছুদিন আগে কি হয়েছিল। নারী কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। এ তো শ্রেষ্ঠার কণ্ঠস্বর। তবে শুধু শ্রেষ্ঠার নয়, কণ্ঠস্বরটা অনেকটা প্রজ্ঞারও মতো। বুঝতে পারছি না ঠিক কে বলছে। হ্যাঁ, মনে আছে। আর এটাও মনে আছে ঠিক এই জায়গায় আগেই আমার মায়ের খুন হয়েছিল। তাকে খুন করে এই ব্রিজের ওপরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। বাহ! কিছুই ভুলো না দেখছি। সেদিন তো খুন হয়েছিল, সে আমার মা হয়, যার গর্ভ থেকে জন্ম হয়েছিল আমার। তোমার কি মনে হয় কেউ নিজের মায়ের মৃত্যুর ঘটনা শুনে এত সহজে ভুলে যেতে পারে? ঠিক বলেছ। জীবনে মানুষের সাথে কখনো কখনো এমন কিছু ঘটে যা চাইলেও ভুলতে পারা যায় না। তুমি আবার এখানে এসে আমাকে কেন ডেকেছো বলো? বলবো। আজকে সব কিছু বলার জন্যই তো ডেকেছি তোমায়। তুমি এতটা সময় নিচ্ছ কেন বলো? তোমার মায়ের সেদিন খুন কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, আর কার হাতে হয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য মনটা বড্ড ছটফট করছে, তাই না? মেয়েটার কথাগুলো শুনে আবার বিস্ময় আর উত্তেজনা ঘিরে ধরলো আমায়। মনে মনে ভাবছিলাম, তাই হতে চলেছে। আমার সাথে আমার মায়ের মৃত্যুর এই মেয়েটার সাথে কোনো নিশ্চয়ই যোগাযোগ আছে। কে তুমি? বলো আমাকে। আমার পরিচয়টা জানাটা জরুরি নয়, তবে হ্যাঁ, তোমাকে আমার পরিচয় নিশ্চয়ই দেব। না, আমাকে বলতে হবে তুমি কে। তুমি আমার মায়ের রহস্য ব্যাপারে এত কি করে জানো? যে যদি এমনটা হয়, তবে শোনো, আমি সে মানুষ যার হাতে তোমার মায়ের খুন হয়েছিল। তুমি কি মজা করছো আমার সাথে এসব কথা বলে? হ্যাঁ, সত্যি বলছি। সেদিন আমার হাতেই তোমার মায়ের খুন হয়েছিল। দীর্ঘ 1টা বছর ধরে জীবনের চরম সত্যিটা বয়ে চলতে চলতে আজ আমি বড় ক্লান্ত। তাই তোমার কাছে ছুটে এসেছি সত্যি তোমাকে জানাতে। এই বোঝা ক্রমাগত ভারী থেকে ভারীতর হয়ে উঠছে আমার কাছে, যা বহন করতে পারছি না। আমার মায়ের খুন করে যারা করেছিল, দেখো, তোমার কথা বুঝতে পারছি না। তুমি যদি তাই হয়ে থাকে তাহলে এতদিন কোথায় ছিলে? কেনই বা বলনি আমাকে? বলবো, আজকে সব বলবো। আমিও চাই নিজের ভারাক্রান্ত মনটাকে একটু হালকা করতে, কিন্তু তার জন্য আমাকে একটা শর্ত আছে, মানবে? কিসের শর্ত? আগে কথা দাও, তুমি আমার শর্ত মানবে, কোনো প্রশ্ন করবে না। আর আমি জানি সেটা সম্ভব তোমারই কাছে। তুমি হয়তো এখনও বুঝতে পারছো না মায়ের খুনের রহস্যের জন্য আমি কতটা মরিয়া হয়ে আছি। আমি দীর্ঘ 1 বছর ধরে কত রকম যন্ত্রণা ভোগ করেছি। আচ্ছা বলো, কি শর্ত? কথা দিয়েছো কিন্তু, মনে থাকে যেন। ঠিক আছে, কথা দিলাম। এবার বলো। এই পিস্তলটা নাও, এই বলে পিস্তলটা আমার দিকে ছুঁড়ে দিল। পিস্তল কেন? পিস্তল দিয়ে কি হবে? যখন আমার সমস্ত ঘটনা বলা শেষ হবে, তুমি আমায় চিনতে পারবে, তুমি আমার মতন জানবে আমি তোমার কাছেরই লোক। আমি তোমাকে বলে ওই পিস্তলটা দিয়ে আমার মাথা বরাবর গুলি চালিয়ে দেবে, আর এমনভাবে চালাবে যাতে টার্গেটটা মিস না হয়। মেয়েটার শর্ত শুনে আমার মাথাটা থেকে যেন আকাশ ভেঙে পড়ল। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এসব কি বলছো তুমি? তোমাকে খুন কেন আমি করতে যাব? আর আমি তোমাকে এই অন্যায়টাই বা কেন করব? তবে আইন বিচার বলে পৃথিবীতে কি নেই? না 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 না, আমি এসব করতে পারবো না। বিশ্বাস করো, যে অন্যায় করেছি আমি, তার কোনো আইনত অপরাধ, তার যে তার থেকেও
বড় অপরাধ হচ্ছে ঈশ্বরের কাছে তোমার মাকে খুন করেছি। মাকে খুন করে আমি মাতৃ হত্যার প্রতিশোধ নেব। আমি জানি প্রতিশোধ পরায়ণ মনোভাব নয় তুমি, কিন্তু তুমি সত্যিটা জানতে পারলে তুমিও আমাকে মারবে। তুমি যেভাবে কথাগুলো বলছো কিছুতেই সম্ভব নয়, এভাবে হয় না। তাহলে নিজের মায়ের রহস্যের ব্যাপারে ভুলে যাও, আমি কিছুই বলবো না তোমাকে। অগত্যা মেয়েটার শর্তে আমাকে রাজি হতে হলো। সত্যিটা হয়তো জানতে পারলে আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো। আর হয়তো আমারও মনের মধ্যে এমন একটা ক্লেশ জন্মাবে, হয়তো মেয়েটাকে আমিও ছাড়বো না। ঠিক আছে, তোমার শর্ত রাজি আমি। এবার বলো, সেদিন কি এমন হয়েছিল আর আমার মা কীভাবে মারা গিয়েছিল? শর্তে রাজি হওয়ার জন্য ধন্যবাদ। সেদিন রাতেই ব্রিজের নিচে একটা বড় বইমেলা হচ্ছিল। আমিও এসেছিলাম মেলায়। কোনো কারণে আমি বেশ দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারিনি। এক পর্যায়ে বুঝতে পারিনি কেউ বা কার আমার পেছন থেকে ফলো করতে লাগলো। এরকমভাবে ফলো করতে করতে আমিও চেষ্টা করলাম আপ্রাণ এগোতে। যত আমিও এগোচ্ছি তত আমি দেখছি পেছনে কয়েকদল গুন্ডা আমাকে রীতিমতো আমার দিকে সদৃষ্টিতে তাকিয়ে আমাকে ফলো করছে। আমি যেদিকে যাচ্ছি সেদিকে পালানোর চেষ্টা করছি, কিন্তু ওরা ঠিক আমাকে ধরে ফেলছে। আমি এমন সময় চেষ্টা করলাম যাতে আমি স্টেজের ওই দিকটা যাতে যেতে পাই, কিন্তু কিছুতেই আমি পারলাম না। আমি কীভাবে এদের হাত থেকে রক্ষা পাবো আমি নিজেও বুঝতে পারছি না। এরমভাবে হঠাৎ করে যেতে যেতে আমি এক মহিলার সাথে রাস্তায় হঠাৎ করে ধাক্কা খাই, এবং আমার হাতে একটা ছুরি ছিল। কারণ তুমি সবসময়ই জানো যে আমি হাতে একটা ছুরি ক্যারি করতাম, আমার ব্যাগে থাকতো নিজের আত্মরক্ষার জন্য। আমি ভয় পেয়ে গিয়ে আমি ভাবলাম বোধহয় ওদের দলেরই কোনো লোক। আমি সঙ্গে সঙ্গে ছুরিটা চালিয়ে দিই। ওই জায়গাটা একটু অন্ধকারও ছিল, আমি বুঝতে পারিনি। আর আমি যেই ছুরিটা চালিয়ে দিতেই আমি পরক্ষণেই বুঝতে পারি এটা অন্য কেউ নয়, এটা একজন মহিলা। যেই একদম সেই অন্ধকারের মধ্যে আমি ওর মুখটা যেই দেখি আমি আঁতকে উঠে পড়ি। আমি বুঝতে পারি ওটা তোমার মা। আমি অন্যায়, আমি নিজের অপরাধ বোধে আমি 1 বছর ধরে ভুগছি। আমাকে তুমি প্লিজ আমাকে তুমি গুলি করো, আমাকে তুমি শেষ করো, আমাকে তুমি মুক্তি দাও। আমি এরকমভাবে আর পারছি না। আর কতদিন এরকমভাবে আমি এই অন্যায়ের বোঝা সহ্য করব বলো? আমি পাগল হয়ে যাব, তুমি বুঝতে পারছো? সৌহার্দ্য, না না তুমি এরকম করো না। আমাদের দুজনের মধ্যে ছেদ পড়ল। একটা টর্চের আলো ফেললো হঠাৎ কেউ একটা। ঝলমল করে উঠল আমাদের চারপাশ। আমি দেখতে পাচ্ছি আমার সামনে প্রজ্ঞা দাঁড়িয়ে, আর ওর পেছনে শ্রেষ্ঠা। প্রজ্ঞা এই সময় আমাকে দেখে অবাক হয়ে বলল, প্রজ্ঞা তুমি? হ্যাঁ আমি। তোমাদের দুজনের কথা শুনছি আমি। তুমি এখানে আসলে কি করে? আমাকে ফলো করতে করতে তোমায় ফলো করতে করতে এসেছি। আমি জানি শ্রেষ্ঠার কথাগুলো শোনার পরে ঠিক কোন কোন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তোমার মনে। সেদিন ব্রিজের ওপর তোমার সাথে যার ধস্তাধস্তি হয়েছিল সেটা হচ্ছে আমার মা। এটা কি বলছো? সেদিন বইমেলাতে তুমিও ছিলে? আমিও নই, আমার সাথে আমার মাও ছিল, সাথে একদল গুন্ডা। কিন্তু আমরা খুন করি। খুন? তার মানে শ্রেষ্ঠাকে তোমরাই? হ্যাঁ আমরাই। আমি আর মা চেয়েছিলাম শ্রেষ্ঠাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, যার জন্য ওকে খুন করার জন্য আমরা এখানে আসি। ওর সকল সম্পত্তি আমরা আমাদের কুক্ষিগত যাতে করতে পারি। সেদিন মা গুন্ডাগুলোকে নিয়ে ধাওয়া করেছিল শ্রেষ্ঠাকে। এরপর ওরা দুর্ভাগ্যক্রমে তোমার মা চলে আসে। আমার মা ভেবে শ্রেষ্ঠা তোমার মাকে খুন করে ফেলে, আর সেজন্য আমরাও সেটা সমস্ত নিজের চোখে দেখেছি। শ্রেষ্ঠা চলে যাবার পরে মা লক্ষ্য করে তার হ্যান্ডব্যাগটা খুঁজে পাচ্ছে না, হয়তো ছুটতে গিয়ে হারিয়ে গেছে। এই সময় পুলিশ ওই জায়গাতে এটা জানতে পারলে নিশ্চয়ই তল্লাশি হবে, এই বিশাল ঝামেলা থেকে রক্ষা পাবে। সেই জন্য আমি চাইনি যে শ্রেষ্ঠা জেলে যাক। সেই জন্য এটাতে আমাদেরও কোনো লাভ ছিল না। তাই আমরা চেষ্টা করেছিলাম যাতে ওকে যতটা সম্ভব ওকে ট্র্যাপ থেকে দূরে রাখার জন্য। লাশ ফেলে দেওয়ার পর তুমিও কাকতালীয়ভাবে সেই জায়গায় এসে উপস্থিত হয়েছিল, আর বাকিটা তুমি জানো। এত বড় একটা কথা তোমরা লোকালে সবাই আমার থেকে। ভয়, ভয় আমার সবটা লুকিয়েছিলাম তোমার থেকে। আইনের ভয় আমরা লুকিয়েছিলাম, কিন্তু এখন আমার সেই ভয়টা নেই। অন্যের ক্ষতি চাইলে যে নিজেরও শাস্তি পেতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি, আর তোমার বাবা থেকেই সেটা আমরা জানতে পেরেছি। আমি আর শ্রেষ্ঠার জীবনের মানে ফিরিয়ে দিয়েছো। আমাদের ক্ষমাই তোমাদের ভুলটা
চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছে। জীবনে যা পাপ করেছি তার শাস্তি পাওয়ার সময় হয়েছে আমাদের সৌহার্দ্য। এমনিতেই সেদিনের ঘটনার পর আমার মেয়ে মা মিলে ঠিক করেছিলাম তোমায় আর শ্রেষ্ঠাকে সব ঘটনা বলবো, তারপর নিজেরাই আইনের হাতে ধরা দেব। কিন্তু আজ এই মুহূর্তে আমি তো উপস্থিত না থাকলে হয়তো আরও একটা অনর্থ ঘটে যেত। প্রজ্ঞার কথাগুলো যেন পাথর করে দিচ্ছে শ্রেষ্ঠাকে। ওর মুখে কথা নেই। দীর্ঘ 1 বছর ধরে মায়ের মৃত্যু যন্ত্রণা ভোগ করে এসেছি আমি। আজকে তার মৃত্যুর রহস্য জানতে পারলাম। জীবনে নানা ঘাত প্রতিঘাত পেরোতে আজ মনটাও যেন অজান্তে কখন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে বুঝতে পারিনি। তাই হয়তো এত নিষ্ঠুরতার পরেও নিজের কানে স্থির রাখতে পারছি না। প্রজ্ঞার প্রতি আমার কোনো রাগ বা ক্ষোভ নেই। আর আমার মায়ের নিজের ভুলটা বুঝতে পেরেছে। ওরা নিজের আইনের হাতে নিজেকে সঁপে দেবে। কিন্তু আমার জীবনে যে শ্রেষ্ঠার একটা বিশিষ্ট ভূমিকা আছে, এত লোভী আর নিষ্ঠুর হতে পারে? এরকম বেশ কয়েক মাস পর জেল গেট থেকে আমি আর শ্রেষ্ঠা বেরিয়ে আসছি। আমাদের হাতে 1 মাসের একটা বাচ্চা। কী ভাবছেন বাচ্চাটা নিয়ে জেল থেকে কেন বের হলাম? সমস্ত অপরাধ স্বীকার করার পরে আদালত প্রজ্ঞা আর ওর মায়ের যাবজ্জীবন তারা কারাদণ্ড দেয়। আর এরপরেই জানতে পারি প্রজ্ঞা প্রেগনেন্ট। আমার সন্তান বড় হচ্ছে ওর গর্ভে। প্রজ্ঞা আমার অনুমান করা বাচ্চা যেন আমরা দুজনেই লালন পালন করি। তাই প্রায়শ্চিত্ত হিসেবে আমরা ওর বাচ্চাটাকে নিয়ে নিয়েছি। আর প্রজ্ঞার বাচ্চাটাকে, আমার বাচ্চাটাকে আমরা নিয়ে নিয়েছি। এবার শ্রেষ্ঠাকে বিয়ে করে আমি সুখে রয়েছি। আর মন থেকে মেনে নিয়েছি যে জীবনে কিছু জিনিস মেনে নিতে হয়। ওই আমাদের ছেলে। পরিবর্তন দেখেছি আমরা। জীবনে অনেক সময় অনেক ভুল আমরা করি, কিন্তু ভুল করার পর সেটাকে শুধরে জীবনে চলার পথে আমরা যেন সঠিকভাবে চলতে পারি, এটাই আমাদের যেন ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে। অজ্ঞবধূ সুন্দরীর শেষ অধ্যায় আজকে সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।